নমস্কার বন্ধুরা, মনের মধ্যে বাংলার এই সপ্তাহের ভিডিও নিয়ে আমি অনুরাধা এসেছি। সাথে দেখছো তোমরা আমাদের বন্ধুরাও আছে। আর এই সপ্তাহটা স্পেশাল কেন না, আমরা এই সপ্তাহে প্রভাত সঙ্গীত গল্পটা শেষ করব। অন্তিম ভাগ প্রভাত সঙ্গীত গল্পের। তোমাদের নিশ্চয়ই মনে আছে সুখসারি বই, যেটা দেব সাহিত্য কুটির একজন বিখ্যাত প্রকাশনা হাউস বাংলা, তাদের বই সুখসারিতে এই প্রভাত সঙ্গীত গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায় একজন বিখ্যাত লেখক লিখেছেন। সেটা নিয়ে আমরা এতদিন গল্প করছিলাম। টেনিদা, হাবুল, প্যালা আর ক্যাবলা মানে চারমূর্তি, তাদের একটা সমস্যা হয়েছিল যে তারা সবার ভালোর জন্য এক্সারসাইজ ক্লাব খুলতে চেয়েছিল, কিন্তু ডোনেশন পাচ্ছিল না। তখন ওরা ঠিক করেছিল যে ভোরবেলা গান গাইবে আর পাড়ায় পাড়ায় ঘুরে গান শুনিয়ে ডোনেশন বা চাঁদা আদায় করবে। এই গানটা প্যালা লিখেছিল। এটা পুরাণের সব বিখ্যাত বীর যোদ্ধা এবং যাদের শারীরিক শক্তিটাকে মানে সবাই মানত যে প্রচুর বেশি অন্যান্যদের থেকে, মানে ভীম, মহাভারতের ভীম এবং হনুমান রামায়ণের, তাদের নিয়ে গানটা লিখেছিল এবং ওরা খুব উৎসাহ ভরে গানটা শুরু করেছিল পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে। কিন্তু প্রথমে ঘোষগিন্নির কাছ থেকে ওরা হুমকি পেয়েছিল যে গান বন্ধ না করলে, ওই ভয়ঙ্কর গান বন্ধ না করলে উনি পুলিশ ডাকবেন। আর দ্বিতীয়ত গজকেষ্ট বাবুর বাড়ির সামনে যখন গিয়েছিল তখন ওদের মাথায় ফুলের টব, কুজো মানে মাটির পাত্র যেটাতে জল রাখা হতো তখনকার দিনে ঠান্ডা রাখার জন্য, এবং একটি হুলো বেড়াল, এগুলো ওদের ছুঁড়ে মারা হয়েছিল ওদের চুপ করানোর জন্য। গানটা যারা গাইছিল সেটাও একটা বলার মতো বিষয়, মানে 5 জন যারা গাইছিল, টেনিদা, হাবুল, ক্যাবলা আর প্যালা এবং থান্ডার ক্লাবের পাঁচু গোপালজি আর কি ওদের হারমোনিয়াম প্লেয়ার এবং লিড সিঙ্গার ছিল। সবারই ভয়ঙ্কর বাজে গলা ছিল। প্যালা এটাকে মানে বর্ণনা দিয়েছে যেন 5টা কামানের গোলা 5 দিকে চলে যাচ্ছে ওরা যখন 5 জনে মিলে গান গাইছে। আর সাথে সাথে ওরা যা বাজনা বাজাচ্ছিল সেগুলোও মোটেও ভালো ছিল না। কিন্তু যাই হোক, ওরা তবুও দ্বিতীয়বার চেষ্টা করার পর বাকিরা নিরুদ্যম হয়ে গেল। টেনিদা হাল ছাড়েনি, বলছে শেষবার চেষ্টা করবই, কারণ এত ভালো ওদের উদ্দেশ্যটা। তো সেই জন্য ওরা শেষবার গজকেষ্টবাবুর বাড়ি থেকে পালিয়ে বেঁচে অবশেষে ওরা যখন গান শুরু করেছিল, তখন থেকে আমরা আজকের গল্পটা পড়ব। এবার পড়ছি আমি। হাবুল কি বলতে চাচ্ছিল, আবার প্যাঁ প্যাঁ করে হারমোনিয়াম বেজে উঠল পাঁচুর, এবং যা গড়ে নগরবাসী ভজ হনুমান। ঢোলক করতালের আওয়াজে আবার চারদিকে ভূমিকম্প শুরু হলো, আর 5টি গলার স্বর, সেই অনবদ্য সঙ্গীত চর্চা। করিবেন তোমাদের তিনি বলবান। কোনো সারা শব্দ নেই কোথাও, কুঁজো নয়, বেড়াল নয়, গাল নয়, কিচ্ছু নয়। সামনে কন্ট্রাক্টর বিধুবাবুর নতুন তেতলা বাড়ি নিথর। আমাদের গান চলতে লাগলো। ওগো সকালে বিকালে যে বা করে ভীম নাম। ডাম্বেল পর্যন্ত যেই এসেছে দড়াম করে দরজা খুলে গেল আবার। গায়ে একটা কোট চড়িয়ে একটা সুটকেস হাতে প্রায় নাচতে নাচতে বেরোলেন বাড়ির মালিক বিধুবাবু। তো এইটুকুনি পড়ি। মানে ওরা যখন শুরু করলো গান, খুব ভয়ে ভয়ে, এবং প্যালার বর্ণনা অনুযায়ী মনে হচ্ছে যেন আবার ভূমিকম্প হচ্ছে, মানে এত ভয়ঙ্কর যে চারদিক কাঁপছে সেই গানের প্রভাবে। কিন্তু সামনে কন্ট্রাক্টর, একজন কন্ট্রাক্টরের ব্যবসা করেন বিধুবাবু, তার বাড়ি 3তলা বাড়ি, একদম চুপচাপ শুনশান, কেউ কোথাও বেরোচ্ছে না। কিন্তু খানিকটা গান চলার পরেই হঠাৎ করে দরজা খুলে গেল, আর একটা কোট প্যান্ট পরে বিধুবাবু বেরিয়ে এলেন, সঙ্গে একটা সুটকেস। মনে হচ্ছে খুবই আনন্দে আছেন, মানে প্রায় নাচছেন। কেন নাচছেন? ওদের পেটাবেন বলে? দেখি। প্যালা বলছে, মানে এরমভাবে প্যালার জবানবন্দি তো পুরো গল্পটা, তাই প্যালার হিসাবে বলা হচ্ছে। আমি আর হাবলা টেনে দৌড় লাগাবার তালে আছি, আঁক করে পাঁচুর গান থেমে গেছে। টেনিদার হাত থমকে গেছে ঢোলের ওপর। বিধুবাবু আমাদের মাথায় সুটকেস ছুঁড়ে মারবেন কিনা বোঝবার আগেই ভদ্রলোক টেনিদাকে এসে জাপটে ধরলেন সুটকেস শুদ্ধ। নাচতে লাগলেন। তারপর, বাঁচালে টেলিগ্রাম, আমায় বাঁচালে। অ্যালার্ম ঘড়িটা খারাপ হয়ে গেছে, তোমাদের ডাকাত পড়া গান কানে না এলে ঘুম ভাঙতো না। 5টা 7-এর গাড়ি ধরতে পারতাম না, 1.5 লাখ টাকার কন্ট্রাক্টই হাতছাড়া হয়ে যেত। কি চাই তোমাদের বলো? শেষ রাতে 300 শিয়ালের কান্না কেন জুড়ে দিয়েছো বলো? আমি তোমাদের খুশি করে দেবো। শিয়ালের কান্না না স্যার, শিয়ালের কান্না না। বিধুবাবুর সঙ্গে নাচতে নাচতে তালে তালে টেনিদা বলে যেতে লাগলো, এক্সারসাইজ ক্লাব, ডাম্বেল বারবেল কিনবো, অন্তত 50টা টাকা দরকার। তো এই অবধি পড়ছে এখানে। তো বিধুবাবু বেরিয়ে এসছেন, সবাই তো ভয় আছে যে এবার বোধহয় সুটকেস ছুঁড়ে মারবে। প্যালার হাবুল প্রায় পালাবার জন্য মানে প্রায় রেডি। হঠাৎ করে বিধুবাবু এসে সুটকেস নিয়ে টেনিদাকে জড়িয়ে ধরে বলছে, টেনিদার নাম বলা হচ্ছে টেনিরাম বাঁচালো।
পরে আমরা মানে অন্যান্য গল্পে জানতে পেরেছি টেনিদার নাম বোধহয় ভজহরি মুখার্জি। তো এখানে টেনিডাম বলে আদর করে আর কি বিধুবাবু ওকে জাপটে ধরে বলছে, তুমি তোমাদের এই ভয়ঙ্কর গান শুনলাম, মানে ডাকাত পড়া, মানে ডাকাত পড়লে যেরকম ভয়ঙ্কর বিচ্ছিরি আওয়াজ হয় বা মানে চারদিক কেঁপে যায় এরকম টাইপের আওয়াজ, সেই রকম গানের আওয়াজ শুনে আমার ঘুম ভাঙলো, আমার অ্যালার্ম ঘড়িটা খারাপ হয়ে গেছে। মানে বিধুবাবুকে সকালবেলা উঠে 5টার সাথে ট্রেন ধরতে যে হতো, কিন্তু যেহেতু ওনার অ্যালার্ম ঘড়ি খারাপ হয়ে গেছে তাই যদি না উঠতেন তাহলে ওনার এই ট্রেনটা মিস হয়ে যেত এবং অনেক টাকার কন্ট্রাক্ট বা ব্যবসার কাজে অনেক ক্ষতি হতো। তো সেইটা যে উনি এড়াতে পেরেছেন এদের ভয়ঙ্কর গানের জন্য। মানে গানটার আরেকটা বিচ্ছিরি তুলনা হচ্ছে 300 শিয়ালের কান্না। মানে শিয়াল যদি একসঙ্গে কান্নাকাটি করে, অনেকগুলো শিয়াল, 300খানা শিয়াল, তখন যেরকম আওয়াজ হয় সেই রকম জঘন্য ওদের গান। কিন্তু উনি বলছেন যে তোমাদের জন্য আমি বেঁচে গেলাম, এই গান কেন শুরু করেছো, এই ভয়ঙ্কর গান কেন শুরু করেছো, কী চাই তোমাদের বলো, বলে ট্রেনটাকে নিয়ে কিন্তু আনন্দী উনি বলতে বলতে নাচছেন, কিন্তু এত আনন্দ হয়েছে যে ট্রেনটা মিস করবে না। তখন টেনিদা ওনার সঙ্গে নাচতে নাচতে বললো যে শেয়ালের কান্না না, আমরা আমাদের এক্সারসাইজ ক্লাব চালু করব, তার জন্য আমাদের নানা রকম যন্ত্রপাতি কিনতে হবে, যেমন ডাম্বেল, পারবেল, অন্তত যদি 50টা টাকা চাঁদা পাওয়া যায়। তো উনি এবার একটা কথা বলে দিই, 50 টাকা এখনকার দিনে সত্যিই খুব একটা বেশি না, তখনকার দিনে বিশাল বড় ছিল। ঠিক তেমনি 1.5 লাখ টাকা আজকালকার দিনে খুব একটা ব্যবসার ক্ষেত্রে বড় পরিমাণ নয়, কিন্তু তখনকার দিনে ওটা মানে হচ্ছে বিশাল একটা ব্যবসার ডিল। তো সেইটাই বলছেন যে ব্যবসাটা আমার বেঁচে গেল, এত ভালো একটা জরুরি একটা জিনিস সেটা আমার বেঁচে গেল। তো এইখানে এই জায়গাটা শেষ হচ্ছে, পরের পার্টটা পড়ছি শেষটুকু। বেলা 9টা, রবিবার ছুটির দিন। চাটুর্যদের রোয়াকে বসে আছি আমরা। পাঁচু গোপালও গেস্ট হিসেবে হাজির আছে আজকে। মেজাজ আমাদের ভীষণ ভালো। 50 টাকা দিয়ে গেছেন বিধুবাবু, সামনের মাসে আরও 50 টাকা দেবেন কথা দিয়েছেন। নিজের পয়সা খরচ করে টেনিদা আমাদের আইসক্রিম খাওয়াচ্ছিল। আইসক্রিম শেষ করে কাগজের গ্লাসটাকে চাটতে চাটতে বললে, তবে যে বলেছিলি হনুমান আর ভীমের নামে কাজ হয় না, কলিকাল হলে কি হয়, দেবতার একটা মহিমা আছে না, মহিমে আছে না। পাঁচু বললো, আর হুলো বেলটা যদি আমার ঘাড়ে পড়তো। আমি বললুম, আর ফুলের টপ যদি আমার মাথায় পড়তো। হাবুল বলল, কুজা খান যদি দমাস কইরা তোমার নাকে লাগতো। টেনিদা বললে, হ্যাং ইয়োর হুলো বেড়াল, ফুলের টপ কুজো, ডি লা গ্র্যান্ডি মেফিস্টোফিলিস। আমরা চেঁচিয়ে বললাম, ইয়াক ইয়াক। তো এইখানে গল্প শেষ। মানে ডোনেশন জোগাড় করা গেছে, চাঁদা জোগাড় করা গেছে, জানা যাচ্ছে যে ওদের ঠেক আর কি, যেটা পরিচিত ঠেক, চাটুর্যদের রোয়াক, চাটুর্যদের বাড়ির একতলার বারান্দায়, সেখানে সবাই বসেছে চারমূর্তি, এবং পাঁচু গোপালও গেস্ট হিসেবে হাজির আছে। নিজের পয়সা খরচ করে টেনিদা ভীষণ উদার হয়ে গেছে। অন্যান্যবার তো সবসময় মানে অন্যদের পয়সায় খায় টেনিদা, সেদিন এত বেশি উদার হয়ে গেছে, নিজের পয়সায় সবাইকে আইসক্রিম খাওয়াচ্ছে, এবং আইসক্রিম খাওয়ার শেষটুকুও ছাড়বে না। তাই আইসক্রিমের কাগজের কাপটা থেকে চাটতে চাটতে বলছে যে বলেছিলিস যে এই ভীম হনুমানের নামে হবে না, ডোনেশন পাওয়া যাবে না, তাহলে যেই সময়ই হোক, মানে যেই যুগই হোক, কলিকাল হোক বা অন্য সময়, এইসব দেবতাদের নামের একটা মহিমা আছে, নিশ্চয়ই আমরা ডোনেশন জোগাড় করতাম। তখন পাঁচু গোপাল মনে করিয়ে দিল যে যদি হুলোবেলটা ওর গায়ে পড়তো, পেলা মনে করিয়ে দিল টপটা তোর মাথায়ও পড়তে পারতো। আর হাবুল বলল যে যদি সেই কুজোটা টেনিদার নাকে পড়তো, নাকটা ভেঙে যেত। মানে সবাই বিপদগুলো কী কী হয়েছে সেগুলো মনে করিয়ে দিতে চেষ্টা করলো। টেনিদা আবার এক দাবড়ানিতে সবাইকে থামিয়ে দিয়ে বলল, একদম বাজে কথা না বলতে, হ্যাঁ, যা হয়েছে হয়েছে। আমরা অবশেষে মানে এটাই বোঝাতে চাইলো যে আমরা ডোনেশন পেয়ে গেছি, অতএব এখন আমরা মানে আনন্দ করব বলে ওদের যে দলের যে ডাকটা বা দলের যে উল্লাস বাণী যেটা বলা যায়, সেটা বললো। টেনিদা যেরকম বলে যে ডিলা গ্র্যান্ডি মেফিস্টোফিলিস, আর বাকি দলের সবাই জুড়ে দিল ইয়াক ইয়াক। তো এইখানেই গল্প শেষ হচ্ছে। এই যে আমি একটা তোমাদের ছোট্ট জিনিস আজকে ভাবছিলাম দেখাবো। এইটা গল্পটা শুরু তো, এই যে এটা হচ্ছে পাঁচু গোপাল, পিছনে ঢোল নিয়ে টেনিদার নাকটা দেখতেই পাচ্ছ মৈনাক পর পাহাড়ের মতো পিছনে। বাকি এটা হচ্ছে মানে হাবুল, পেলা, ক্যাবলার ছবি, কারো একজন এটা মিসিং মনে হচ্ছে, কিন্তু এইটাই হচ্ছে চারমূর্তির প্রভাত সঙ্গীত অভিযান এখানে শেষ হলো। আশা করি ভালো লাগলে। আমি ইংলিশটা শুরু করে দিই। Hello everyone, so here we are today at the last part of Prabhaat Sangeet. Like every video, we will do a short recap. The Charmurti, that is Tenida, Habul, Kabla and Pala, they were on their quest to collect donations for their proposed exercise club,
And for that, they had taken up singing really early in the morning from one locality to another. What would they sing? A devotional song on the mythological heroes of Bhim, that is Bhim from Mahabharata and Hanuman from Ramayana, who are known for their super strength and well-built bodies. They hope that early in the morning, when people are generally in a good mood and refreshed mind after a good night's sleep, they would surely understand the value of good health and a well-built physique from their song, and how much those things are important in everybody's life. And they would surely give the group adequate donations so that they can start their exercise club. But the singing party hardly knew any singing, with all their voices lacking any sense of tune, melody, coordination, or anything close related to music, and ended up always creating a cacophony of a variety of noises during their attempts to sing. Neither did they have any prowess in playing the musical instruments. Obviously, the results were expected. They were not at all encouraging. From one house, they got a warning that if they didn't stop their horrific song, the police would be summoned. The next house was even more discouraging, when flower pots, earthen water holder pots, and even cats were being thrown at them from the veranda above. While most of the members were discouraged, Tenida, being the leader, he did not want to give up. He declared that he had made up his resolve to try one more time, and surely the mythological heroes would be kind to them, bless them, and then lead them to some donations. And this is where we'll start today's story, the last part of Prabhaat Sangeet. If you remember, this was from Shukshari, from the book Shukshari, and the publisher was Dev Sahitya Kutir, and a very popular publishing house in Bengal. And this is the story's start, Prabhaat Sangeet, which was written by Narayan Ganghopaধ্যায়, a very popular author from Bengal. So we'll read we'll go ahead with the last part today. Realizing that he cannot escape, Panchu Gopal started singing once again, creating an earthquake-like impact, which was composed by the 5 blasting voices. The skeptical singers continued singing, expecting more of such guided missiles launched their way this time. But nothing was thrown at them from the 3-story house of which was owned by a person who was in the contractory business, Mr. Bidhu. But so they were almost in the last paragraph of the song when suddenly a door opened from that house with a loud thud. Dressed in a suit, carrying a suitcase, came out the owner of the house, Mr. Bidhu. He seemed to be very jolly and was almost dancing as he stepped out of the house. Now, what was the reason? Do you think that the song was pathetic and has actually caused him to, some kind of mental issue that he had started dancing such a horrible song? No. Let's see what happened. Habul and Pella were ready to sprint away from the location while Panchu Gopal had stopped singing, and Tenida was also still. Everybody was scared, everybody was petrified. Tenida was still with his hand on the dhol. Everybody was petrified, thinking of another oncoming attack on the singing troupe. As they were speculating if Mr. Bidhu would throw that suitcase towards their head and how they could duck that, Mr. Bidhu came ahead and he embraced Tenida in a tight hug, and he continued dancing thereafter. Mr. Bidhu then thanked Tenida and the company, saying that these people have saved him by their horrendous song. Why? Because his alarm clock was not working. Had it not been for their pathetic song, which was compared here by the loud shout of robbers who were on their mission, Mr. Bidhu would have actually missed his early morning train of 5:07 a.m. and would have lost a huge amount of contract worth almost rupees 1.5 lakhs. This is a huge amount in those days, and losing that kind of business would have been really a big loss for Mr. Bidhu. So he was very happy. He further asked them that what is it that they want which made them shout like foxes at this hour. 300 foxes at this hour. He assured that he would fulfill their desire and make them happy. Tenida continued dancing along with Mr. Bidhu and explained that they were not shouting like foxes, and blurted out a few more phrases like exercise club, need to buy dumbbell, barbell, need at least rupees 50, and he kept on dancing. And then the story jumps a few days ahead when the Charmurti were sitting and chatting at their usual spot, that is the roak or the open veranda of the house of the Chatterjees. Panchu Gopal was of course also present. He was a guest on that day of the Charmurti team. Everybody was very happy. Mr. Bidhu had actually given them rupees 50 immediately. Not only that, he had promised to give them another 50 the next month also. Tenida was so happy that he was treating everybody with ice cream using his own pocket money, which is unlike
something very unlike Terinda, who was used to eating at the expense of everybody else in his team. Licking the last bit of ice cream from his paper cup, Terinda says that how could they doubt mythological heroes and their power and their glory? Whatever be the age, whatever be the times, these names would always work their wonders and fulfill the mission of people who are actually praying these gods. Panchu Gopal, Pala and Habul wondered what would have happened if the cat had fallen on Panchu, the flower pot had fallen on Pala, and the earthen water pot, that is Cujo, had fallen on Terinda's nose. Terinda shuts everyone up with a roar, saying, "To hell with the car, the flower pot and Cujo." He then goes on to start the winning war cry of the team, that is, he says, "De la grande Mephistopheles," and everybody shouts in unison, "Yak yak," and this is where the story about the Charmurti's mission to attain donations for the proposed exercise club ends, and this is how the story ends. This is the story about how these Charmurtis do go for Prabhaat Sangeet, that is singing early in the morning, and how it was a successful mission at the end. This is where the story ends. So I hope you all enjoyed this story. As I always say, like, share, subscribe, comment. Stay happy, stay healthy, and always keep loving Bangla. তাহলে ইংলিশটাও শেষ হয়ে গেল। যা বলি সবার শেষে, সবাই ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট। বাংলা ভাষার ভালোবাসাটাকে আরও বেশি ছড়িয়ে দাও, আরও বেশি করে বাংলা ভাষাকে চেনো এবং নিজেরাও ঋদ্ধ হও। আর আশা করছি আগামী সপ্তাহে নতুন কিছু নিয়ে দেখা হবে। কি আমি সত্যি এখন ভাবতে পারছি না। এই গল্পটা অনেক দিন চললো, প্রায় 7টা পর্ব ধরে চললো, প্রায় 2 মাস। বেশ ভালোই লাগছিলো। আশা করি তোমাদেরও ভালো লেগেছে, তোমরাও চারমূর্তির অভিযানের সঙ্গী হতে পারে ভালো লেগেছো। একবার শুরু করেছি, আশা করি আরও টেনিদার গল্প নিয়ে, চারমূর্তির গল্প নিয়ে আমি আসবো। ভীষণ ভীষণ মজাদার গল্প। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর প্রভাত সঙ্গীত গেয়েও কিন্তু এরকম প্রভাত সঙ্গীত চেষ্টা করো না গাইতে। হ্যাঁ, টেনিদারা ডোনেশন পেয়ে গেছিলো, সবাই যে পাবে তা তো নয়। যাই হোক, সবাই ভালো থেকো। টাটা।